সম্প্রতি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন ফি কাঠামো অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফি প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বহু পরিবারের উপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। বোর্ডের যুক্তি, প্রশাসনিক ব্যয়, মূল্যায়ন প্রক্রিয়া এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। কিন্তু এই পদক্ষেপ রাজ্যের ছাত্র সংগঠন ও সামাজিক মহলে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এসএফআই, এনএসইউআই এবং এবিভিপির মতো বিভিন্ন ছাত্র সংগঠন দাবি করছে, এই ফি বৃদ্ধির ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার স্বপ্ন থেকে বঞ্চিত হতে পারে। বেশ কিছু সংগঠন ইতিমধ্যেই স্মারকলিপি দিয়েছে এবং দাবি জানিয়েছে অবিলম্বে ফি হ্রাস করার। এদিকে রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের পথে বলে বহুবার দাবি করা হলেও বহু গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে এখনো বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই বলে অভিযোগ। উচ্চ মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি রয়েছে। সরকারি কলেজগুলোর অবস্থা মাঝারি থেকে খারাপের দিকে। নিয়মিত ক্লাস হয় না, গবেষণার পরিকাঠামো দুর্বল এবং অধিকাংশ কলেজে মৌলিক সুবিধাগুলো নেই বলে অভিযোগ শোনা যায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই ফি বৃদ্ধি কতটা সময়োপযোগী, যুক্তিসম্মত এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কতটা জরুরি। বোর্ড ফি বৃদ্ধি না করে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা গেল না কেন? আবার অনেকেই মনে করছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ৩00-৪০০ টাকা বাড়তি খরচ কি সত্যি একটি বিপর্যয়? শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে মেনে এই খাতে ভর্তুকি দেওয়া কতটা যুক্তিসঙ্গত? বিকল্প কি? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের বোর্ডে ফি বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার বর্তমান বাস্তবতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের সহসভাপতি হরকিশোর ভৌমিক। স্বাগত ভৌমিকবাবু আপনাকে। ভৌমিকবাবু, ত্রিপুরা বোর্ডের সাম্প্রতিক যে পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্তকে আপনারা কতটা সময়োপযোগী, যুক্তিসম্মত বা শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জরুরি বলে মনে করছেন? আপনারা তো এটার বিরুদ্ধে আপনারা ডেপুটেশন দিয়েছেন, স্মারকলিপি জমা করেছেন, তো আপনারা কি মনে করেন এই বিষয়টাতে? দেখুন, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি বহুদিন থেকেই সারা ভারতবর্ষের শিক্ষা নিয়ে লড়াই করছে। যেমন ধরুন, আমি একটু পেছনের দিকে যাচ্ছি, কারণটা না হলে বোঝা যাবে না। যেমন ধরুন, 1986 সালে পশ্চিমবাংলায় যখন প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দিয়েছিল, পাস ফেল প্রথা তুলে দিয়েছিল, তখন আমরা শিক্ষা সংকোচন বিরোধী স্বাধিকার রক্ষা কমিটি নামে একটা কমিটি তৈরি করে এই আন্দোলন শুরু করি। এই কমিটির পরবর্তী সময়ে যখন কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতি 2020 আনলো, তখন আমরা এইটার নাম হয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। এই কমিটি সারা ভারতবর্ষে শিক্ষা নিয়ে লড়াই করছে, তারই অঙ্গ হিসেবে আমরাও ত্রিপুরাতে লড়াই করছি। প্রশ্ন হলো, এই যে আজকে এমন একটা সময়, এই যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই যে 16টা ক্যাটাগরিতে ফি বৃদ্ধি করেছে, এগুলি নিশ্চয়ই আপনারা পত্রিকাতে দেখেছেন। এটা তো আমরা শহরের দিকে তাকালে হবে না, মধ্যবিত্ত শ্রেণীর দিকে তাকালে হবে না, আমাদের তাকাতে হবে আমাদের দেশের 80% গরিব মেহনতি মানুষ যারা খেটে খায়, যাদের রোজগার নেই, তাদের কথা ভাবতে হবে। যেখানে শিক্ষাটা একটা প্রায়োরিটি সেক্টর, পরে শিক্ষা হবে অবৈতনিক, শিক্ষা হবে বিজ্ঞানসম্মত, শিক্ষা হবে সার্বজনীন। এই যে বিষয়গুলি এসেছিল স্বাধীনতার পরে শিক্ষার ক্ষেত্রে, কিন্তু আজ দেখা যাচ্ছে শিক্ষা
আজকে শিক্ষার যে মৌলিক অধিকার ছাত্রদের, এই অধিকারটাই সরকার কেড়ে নিচ্ছে। কিভাবে কেড়ে নিচ্ছে আমি সেখানে বলছি, এই যে ফি বৃদ্ধি নিয়ে কথাগুলি বলতে গিয়ে বলছি, আজকে ধরুন এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় আমি দেখেছি প্রায় 1200-1300 টাকার মতো বৃদ্ধি করেছে। আজকে দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাকে একটু যদি সময় দেন। আমাদের এখানে একটা পলানপাড়া একটা জেবি স্কুল আছে। ওই জেবি স্কুলে 65 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, 5 জন শিক্ষক ছিল, এর মধ্যে 2 জন সর্বশিক্ষা মিশনের। যেহেতু এখন সর্বশিক্ষা মিশন নেই, তারা করেছে কি এই 2 জন শিক্ষককে উঠিয়ে নিয়ে গেছে। এই 65 জন স্টুডেন্টের যে রেশিও 65:3। তো এখন ওখানকার গার্জিয়ানরা দেখছে যে এখানে পড়াশোনা হয় না, স্কুলে পড়াশোনা হয় না। ফলে হয়েছে কি গার্জিয়ানরা বিভিন্ন একটু সরিয়ে এনে ভালো স্কুলে বনিদি না ঠিক সরকারি স্কুলে ট্রান্সফার করে নিয়ে নিয়েছে। এখন আছে 21 জন স্টুডেন্ট এট প্রেজেন্ট। তাইলে আজকে কি করবে সরকার? এই 21 জন স্টুডেন্ট নিয়ে তো একটা স্কুল চালাবে না। স্কুল চালাবে না, কি করবে? এটাকে অন্য একটা স্কুলের সাথে মার্জ করবে। তাইলে এটাকে এই করে এই অজুহাতে আজকে সারা ভারতবর্ষে প্রায় 87,000 থেকে প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ। ত্রিপুরা হচ্ছে 522টা স্কুল বন্ধ। আজকে দেখুন আমি বলছি এই যে আজকে এই টাকাটা বৃদ্ধি করলো, শুধু তা না তো, আপনার এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে এটা সরকারি স্কুল, প্রত্যেক বছর তাকে 1000 টাকা ফি দিতে লাগবে। আমি হরকৃষ্ণ বাবু আমি আসবো, আপনি যে এই যে বিদ্যাজ্যোতি বললেন বা আপনি স্কুল মার্জের কথা বললেন, আমরা অন্য বিষয়ে যাচ্ছি। আমরা একটু আগে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে এই যে বোর্ডের যে ফি বৃদ্ধি, বোর্ড পরীক্ষার যে ফি বৃদ্ধি, এই ফি বৃদ্ধিটা সরাসরি ভাবে শিক্ষার্থীদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বা কিভাবে বড় প্রভাব ফেলতে পারে, সেটা আপনারা কি মনে করছেন? এটা কি শুধুই কারণ এটা ওয়ান টাইম, এটা পরীক্ষার সময়, বোর্ড পরীক্ষার সময়, এই পরীক্ষার সময় হওয়াতে যারা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের উপর তো নির্ঘাত এটা একটা চাপ পড়বে। কিন্তু এই চাপটা কতটা হবে? এটা কি একদমই এটার জন্য কেউ ড্রপ আউট হয়ে যাবে, এরকম হতে পারে কি? এই পরিস্থিতি আসতে পারে কি? অবশ্যই আসতে পারে। কারণ আজকে দেখুন এই যে ড্রপ আউটের সংখ্যা দিন দিন বাড়ছে। আজকে দেখুন এই যে শুধু ফি বৃদ্ধি না তো, আপনি এলায়েড যে জিনিসগুলি আছে, যে শিক্ষা সংক্রান্ত যে এলায়েড বিষয়গুলি আছে, বইপত্র, খাতা কলম, কাগজপত্র, পেন্সিল, স্লেট পেন্সিল, এগুলির দামও তো দিন দিন বাড়তেছে। তো ফলে যে এডুকেশনটা যে ফ্রি এডুকেশন, এই কনসেপ্টটা তো আর এখন রইল না। ফ্রি এডুকেশনের যে কনসেপ্টটা তো এখন রইল না। আর অ্যাকচুয়ালি এটি করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটাকে কাটিল করা, যাতে গ্রামের স্টুডেন্টরা যাতে স্কুল থেকে স্কুল ছুট হয়, ড্রপ আউট বাড়ে। সরকার চাইছে এই যে শিক্ষাতে ড্রপ আউট বেশি হলে স্কুল বন্ধ করা যাবে। যারা ধরেন নির্ভরশীল আছে, যারা ক্যাপেবল আছে, তারা প্রাইভেট স্কুলে পড়াবে। প্রাইভেট স্কুল আজকে একটা জিনিস দেখুন, আগরতলা শহরে সরকারি স্কুলের সাথে প্রাইভেট স্কুলের কম্পিটিশন কত। সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুল বেশি। কারণটা কি? আজকে ধরেন একটা রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, হেরাও একটা প্রাইভেট স্কুলে পড়ায়। কারণ দেখছে যে সরকারি স্কুলগুলিতে পড়াশোনা নাই, টিচার নাই, পরিকাঠামো নাই, গাছের নিচে পড়ানো হয়। তাহলে এখানে এই কথাটা তো এই কথাটা আমি বলছি সহজবাবু, এই কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? যে আপনি বলছেন একদিকে যে যারা রোজ খায় বা যারা দৈনিক হাজিরার কাজ করে, তারাও যদি প্রাইভেট স্কুলে পড়াতে পারে, সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না বলে, আপনার যুক্তি অনুযায়ী আমি বলছি, তাহলে কি এই যে ফি বৃদ্ধিটা কি সত্যি কি একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে? এটা তো পড়বেই। কারণ শুনুন, মানুষ চাইছে কি, সে না খেয়েও কষ্ট করেও ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে পড়াতে চায় চেষ্টা করে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ফি বৃদ্ধি আজকে গ্রামের প্রান্তিক মানুষদের কাছে একটা বিরাট এফেক্ট। তার তো সে গামছা পরে চলে, সে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য পোশাক কিনে দিতে পারে না, সে বইপত্র কিনে দিতে পারে না। আমি তো দেখেছি, হ্যাঁ, বইপত্র কিনে দিতে পারে না। সেই জায়গায় যদি এই ফি বৃদ্ধিটা ঘটে, হ্যাঁ, তাহলে কি হবে? সে পরীক্ষা দিতে পারবে না।
এগুলি এগুলি এই যে টাকাগুলি, এই চার্জগুলি আছে, এক যে চার্টে আছে, প্রত্যেকটি তো দিতে লাগবে। তো সে কি করবে? আবার বৃদ্ধিটা দেখুন না, আপনি 150 টাকা 200 টাকা, 120 টাকা 300 টাকা, 150 টাকা 400 টাকা, হ্যাঁ 75 টাকা প্রতি সাবজেক্টে ছিল, আর প্রত্যেকটি সাবজেক্ট মিলিয়ে ছিল 75 টাকা, এখানে 75 টাকা। হ্যাঁ, রিভিউ ফি 250 টাকা থেকে 500 টাকা। আচ্ছা বলুন, আরো আছে, অনেক কিছু আছে। তাহলে এগুলি আপনি কতজন, এই যে গ্রামের, আমি শহরের কথা বলছি না কিন্তু, না ঠিক আছে, এখন গ্রামের কতজন মানুষ, যারা দুর্বল অংশের যারা, তাদের কথাই বলা হচ্ছে। এখন বলছে যে পর্ষদ তো বলছে যে পরীক্ষার মান উন্নয়ন ও প্রযুক্তিগত পরিকাঠামোর জন্য এই ফি বৃদ্ধি জরুরি। মানে পাশাপাশি অন্যান্য বহু স্টেটের যে বোর্ডগুলো রয়েছে, অন্যান্য বিভিন্ন স্টেটের বোর্ডের থেকে এই বর্ধিত ফিস অনেক কম। মানে ত্রিপুরার বোর্ডের যে ফিস বাড়ানো হয়েছে, বাড়িয়েও এটা অন্যান্য বোর্ড থেকে কম না। সেটা কম বেশি, যেমন ধরেন আজকে এই কথা কম্পেয়ার করলে তো চলবে না, এটা কম্পেয়ার করলে চলবে না। এটা ঠিক আছে, যেমন ধরেন আমাদের যে কম্পেয়ার করলে অনেক কিছু আলোচনায় আসে। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের ইলেকট্রিক চার্জ অন্য স্টেট থেকে অনেক বেশি। আচ্ছা, এ কথা বললে তো হবে না। কে কি করছে সে কথা তো আমার জেনে লাভ নেই, আমি কি করছি সেটা আমার তো দেখার বিষয়। আমার বক্তব্য হচ্ছে, সরকারের যে স্টুডেন্টের, ছাত্র স্বার্থে যে নীতিগুলি প্রণয়ন করা দরকার, এগুলি সরকার প্রণয়ন করুক, এগুলি করুক। আজকে ধরেন এই যে স্কুলগুলিতে, হ্যাঁ এই যে সরকারি স্কুলগুলিতে পরিকাঠামো নাই, সরকারি স্কুলগুলিতে শিক্ষক নাই, ঠিকভাবে পড়াশোনা হয় না, ছাত্ররা ড্রপ আউট হয়ে কি করে, ছাত্র সংখ্যা দিন দিন কমছে। এই অজুহাতে সরকার করছে স্কুলগুলি বন্ধ করছে। আমি এই স্কুল বন্ধ করে কি করছে, এটার উদ্দেশ্য হচ্ছে এই যে ফি বৃদ্ধি করো, স্টুডেন্টের উপরে চাপিয়ে দাও, স্টুডেন্টরা পড়াশোনা থেকে দূরে সরে থাকুক, হ্যাঁ থাকলে স্কুলগুলি বন্ধ করে দেওয়া যাবে, হ্যাঁ বন্ধ করে দেওয়া যাবে। সরকার শিক্ষার দায়িত্ব নেবে না, মোট কথা হয়েছে এটা। সরকার শিক্ষার কোনো দায়িত্ব নেবে না, আস্তে আস্তে প্রাইভেটাইজেশন। যেমন আজকে দেখুন না, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সারা ভারতবর্ষের যে সরকারি কলেজ থেকে প্রাইভেট কলেজের সংখ্যা বেশি। যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কম বলেন বা বিভিন্ন সেগমেন্টের বলুন, আপনি সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি থেকে বেসরকারি কলেজ ইউনিভার্সিটি বেশি। হোয়াই? কারণ সরকার তো সম্পূর্ণ দায়িত্ব নেওয়া উচিত ছিল, দরকার শিক্ষার বিষয়টা। আর শিক্ষা খাতে বাজেট কমিয়ে দিচ্ছে, যেখানে বিদেশে সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষার খাতে বাজেট বাড়ায়, আর আমাদের দেশের বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকার, সমস্ত সরকারগুলি শিক্ষা খাতে বাজেটের কমিয়ে দিচ্ছে, বছরের পর বছর কমাচ্ছে। এটা তো হওয়ার কথা নয়, কারণ ওয়েলফেয়ার কান্ট্রি, ওয়েলফেয়ার স্টেট, এখানে যদি দেখেন শিক্ষায় যদি বিনিয়োগ না করে সরকার, মানুষ যদি শিক্ষিত না হয়, তো সমাজ তো টিকবে না। ওকে, আমরা ফি বৃদ্ধির ক্ষেত্রে আপনারা ডেপুটেশন দিয়েছেন, আপনারা পর্ষদে, এটা অন্যায়, এটা অগণতান্ত্রিক, আমরা প্রতিবাদ করি। না, আপনারা প্রতিবাদ করেছেন এবং আপনারা ডেপুটেশন দিয়েছেন ফি বৃদ্ধির বিরুদ্ধে। আপনাদের কি দাবি, আপনারা কি বলেছেন বোর্ডকে, বা স্মারকলিপি আপনারা দিয়েছেন? আমরা স্মারকলিপি দিয়েছি যে তুমি এই ফি বৃদ্ধি তুমি ফিরিয়ে নাও, শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে হয়, বিদ্যাজ্যোতি প্রকল্প চালু, সরকারি শিক্ষাকে ব্যয়বহুল করে শিক্ষার বেসরকারীকরণের পথ উন্মুক্ত করছে। এইভাবে সরকারি শিক্ষার মান তলানিতে নিয়ে গেছে। সরকার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং দরিদ্র পীড়িতম জনগণের সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। আচ্ছা, মানে ফি বৃদ্ধির দাবি আপনারা করেছেন, প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ওকে, আপনারা কোনো বিকল্প তাহলে পথ কি দিয়েছেন, প্রস্তাব কি দিয়েছেন? যে এখন মধ্যশিক্ষা পর্ষদ যেটা বলছে, সভাপতি যেটা বলেছেন যে দিন দিন তো খরচ বাড়ছে, এবং এটা এই যে স্ল্যাবটা ছিল, এটা বহু কয়েক দশক ধরে এটা অপরিবর্তিত ছিল। এখন দিন দিন খরচ বাড়ছে, তো অতিরিক্ত বোঝাও পড়ছে, তার জন্য এই ফি বৃদ্ধি। তো আপনারা বিকল্প কোনো পথ কি দেখিয়েছেন? দেখুন, এটা তো এক বিকল্প, তো বিকল্প বলতে এটা সরকার তার বাজেট অ্যালোকেশন করুক, কিন্তু এটা তো ব্যবসায়ের জায়গা না। এই যে মধ্যশিক্ষা পর্ষদের এটা, মানে তাদের যে সাংবাদিক সম্মেলন আমিও দেখেছি, সভাপতি এবং সেক্রেটারি সম্মেলন দেখেছি। দেখুন, এখানে লাভ লোকসানের বিষয় নেই। শিক্ষা হচ্ছে শিক্ষা, ফি বৃদ্ধি, শিক্ষা হচ্ছে শিক্ষা, এখানে লাভ লোকসানের কথা চিন্তা করা কিন্তু সরকারের উচিত না।
জিনিসপত্রের দাম বাড়ছে, তো যে যে ছাত্রটা এই ফিগুলি দিবে তার বাবার তো বেতন বাড়েনি, তার বাবার তো বেতন বাড়েনি, তার বাবা তো চাকরি করে না। আমি কিন্তু এখানে একটা কথা বলেছি, যারা চাকরি করে, যারা শহরের মধ্যবিত্ত লোক, তারা এফোর্ড করতে পারবে। আমি বলেছি 80% গ্রামীণ মানুষ যারা এফোর্ড করার ক্ষমতা নাই, এটা তো কমন আসছে। এটা তো এমন না বললে শহরের ক্ষেত্রে প্রযোজ্য, গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাইলে গ্রামের যে 80% মানুষ, তাদের কথা বলছি আমি। হ্যাঁ, তাইলে সরকার যদি শিক্ষাটাকে ব্যবসা মনে করে, তাইলে আমরা তার প্রতিবাদ করছি। এটাকে করতে হবে অবৈতনিক। এটা আছেই তো, কনস্টিটিউশনেই তো আছে। এটা অবৈতনিক শিক্ষা হবে, অবৈতনিক, বিজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, সার্বজনীন, এটা কনস্টিটিউশনে আছে। সরকার করলে মানছে না কেন? আর এটাতে বলছে জিনিসপত্রের দাম বাড়ছে, তো জিনিসপত্রের দাম কি শুধু ত্রিপুরা বোর্ডের জন্য বাড়ছে? যে এই ফিটা দিবে তার জন্য বাড়ছে না? যে স্টুডেন্টরা সে এই ফিটা দিবে তার জন্য কি বাড়ছে না? সে কি করবে? সব বাধ্য হয়ে না দিতে পারলে সে পড়াশোনা ছেড়ে দেবে। ওকে, আপনাদের মতামত হচ্ছে যে যারা এই ফি বৃদ্ধির ফলে যে প্রভাব পড়বে, বিশেষ করে দুর্বল অংশের যারা রয়েছেন প্রত্যন্ত এলাকার বা গ্রাম পাহাড়ের মানুষেরা, তাদের ঘরের সন্তানেরা এই ফি বৃদ্ধির ফলে ফি না দিতে পেরে তারা পড়াশোনা ছাড়বে। আপনারা বলছেন সেই কথা। এখন দেখুন, আপনি কিছুক্ষণ আগে পরিকাঠামোর কথাও বলছিলেন, বিভিন্ন স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে পরিকাঠামো নেই বা শিক্ষক স্বল্পতার কথা বলছেন। অনেকেই বলছেন আবার যে বিগত কয়েক বছরে রাজ্যে নতুন স্কুল ভবন নির্মাণ ও সংস্কার হয়েছে শতাধিক গ্রামে। আবার ডিজিটাল ক্লাসরুম ও মানে স্মার্ট বোর্ড চালু হয়েছে বহু বিদ্যালয়ে। এনইপি 2020 বা এই যে নতুন নয়া শিক্ষানীতি বাস্তবায়নের পথে রাজ্যের একটা অগ্রগণী ভূমিকা নিয়েছে, উচ্চশিক্ষা চালু হয়ে গেছে। এখন সরকারি কলেজগুলোতে নতুন অনার্স কোর্স, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও স্টার্ট আপ ইনকিউবেশন চালু হয়েছে। তো এইসব উন্নয়ন স্বল্প সময়ের মধ্যে সম্ভব হয়েছে কারণ বর্তমানে শিক্ষাকে শুধু একটি অধিকার হিসেবে নয়, সমৃদ্ধির হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। এই ব্যাপারে আপনারা কতটা সহমত? দেখুন, এই বিষয়টা নিয়ে তো অ্যাকচুয়ালি বিষয়গুলি আলোচনা করতে গেলে আপনার স্ট্যাটিস্টিক্স বা প্র্যাকটিক্যাল ইয়েতে যেতে লাগবে। এই যে শুনুন, গত 7.5 বছরে ত্রিপুরার যে 28টা ডিগ্রি কলেজ আছে, 28টা ডিগ্রি কলেজের মধ্যে গত 7.5 বছরে 80 জন অধ্যাপক নিয়োগ হয়েছে। হ্যাঁ, প্রায় 50,000 স্টুডেন্ট আছে। এখানে দরকার 1781 জন অধ্যাপকের দরকার। এবং এই 28টা কলেজের মধ্যে প্রায় সবগুলি কলেজেই আপনার প্রিন্সিপাল ইনচার্জ দিয়ে চলছে। ইভেন হায়ার সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুল, আমরা তো স্কুলগুলিতে ঘোরাঘুরি করি, এগুলিও হেডমাস্টার ইনচার্জ দিয়ে চলছে। আর কলেজগুলিতে তো আপনার পিজি টিচার, পার্ট টাইম লেকচারার দিয়ে কলেজগুলি চলছে। তাইলে পরিকাঠামো আপনি একটা বিল্ডিং দাঁড় করিয়ে দিলে, এটার ভিতরে যদি প্রাণ না থাকে, আপনি যে বলছেন পরিকাঠামো, একটা বিল্ডিং আপনি দাঁড় করিয়ে দিলেন, এটার ভিতরে যদি কোনো প্রাণ না থাকে, সেই বিল্ডিং এর মূল্য রইলটা কি? প্রাণটাই তো নাই। আপনি শিক্ষক নাই, ক্লাস করাবে কে? ক্লাসটা করা কে? ওই বিশাল করে একটা কলেজ আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের না কি কলেজ, এখানে একজন নাকি অধ্যাপক আছে, প্রিন্সিপালও নাই বললেন নাকি পুরো কলেজে? হ্যাঁ, শুনলাম, আমার শোনা কথা, আমি সত্য পুরো কলেজ, পুরো মহাবিদ্যালয়ে একজন অধ্যাপক আছে পার্মানেন্ট, আর বাকিগুলি সব যা কয়েকজন আছে এগুলি হচ্ছে গেস্ট লেকচারার আর পিজি টিচার। এইভাবে কি বিশ্ববিদ্যালয় চলে নাকি? না, আমাদের দেশে কি কোয়ালিটির অভাব আছে? আমার সামনে তো বহু কোয়ালিটি আছে যারা মাস্টার ডিগ্রি করে বসে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। তাইলে এগুলি তারা সরকারের গাফিলতিটা কোন জায়গায়? তাদের কোনো ইচ্ছা নেই। অ্যাকচুয়ালি ভারতবর্ষের সরকারগুলির, কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, প্রত্যেকটি সরকারের ইচ্ছা নেই শিক্ষাকে মানে উন্নত করার, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার। এটা কেন মনে হয়? শিক্ষা তো জাতির মেরুদণ্ড। এটা দেখেন, এই বিষয়টা আলোচনা করতে গেলে আপনার কেন মনে হয়? এই বিষয়টা আলোচনা করতে গেলে না, এখানে পলিটিক্স আসবে, রাজনীতি আসবে। আচ্ছা,
আমি এখানে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলি না, না, আমরা একটু বোঝার চেষ্টা করি এই কেন বছরটা শিক্ষাকে কেন চাইছে না আপনাদের অ্যাকচুয়ালি দেখেন আমাদের দেশটা ক্লাস ডিভাইডেড সোসাইটি, আমি আর বেশি কিছু বলবো না। ক্লাস ডিভাইডেড সোসাইটি, এখন রুলিং ক্লাস চাইতে আছে, এটা আপনি বুঝে নেবেন, রুলিং ক্লাস চাইতে আছে আমাদের দেশের যে ছাত্র সমাজ মূর্খ হয়ে যাক, তারা যাতে শিক্ষিত না হয়, শিক্ষিত হয়ে যাতে তারা চাকরির জন্য আবেদন না করে, তারা যাতে আন্দোলন না করে। সমস্যা আছে সমাজে, সমস্যা আছে, ভরপুর সমস্যা। শিক্ষিত হলে প্রশ্ন জিজ্ঞাসা করবে। যেমন কিছুদিন না 1-2 দিন আগে, তবু আমি ইনস্ট্যান্সটা আনছি, 1-2 দিন আগে আমাদের পশ্চিমবাংলার একজন এমপি দুর্গাপুর এনআইটিতে গেছে, যাওয়ার পরে উনাকে একজন এনআইটি স্টুডেন্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। প্রশ্নটা জিজ্ঞেস করানোর পরে উনি প্রশ্নটা উত্তর দিতে না পেরে উনি খেপে গেছেন। ওই স্টুডেন্টের প্রতি। তাহলে শিক্ষিত ছাত্রের সংখ্যা যত বাড়বো, তাহলে প্রশ্নও বাড়বে, কারণ সমাজে সমস্যা আছে, তো চাকরি নেই, চিকিৎসা নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, তো তারা তো প্রশ্ন করবে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তো তারা চাইছে, আমাদের দেশের রুলিং ক্লাস চাইছেই আমাদের দেশের একটা অশিক্ষিত মূর্খ বাহিনী তৈরি করো, তারা যাতে ইয়েসম্যান হয়। দিস ইজ দি মোটিভ অফ দি রুলিং ক্লাস। ওকে, আপনি বলছেন তার জন্যই শিক্ষা, এবং এই কারণেই শিক্ষার উপর বেশি আঘাত আনছে। আপনি দেখবেন শিক্ষার উপর সবচেয়ে বেশি আঘাত আনছে ভারতবর্ষের সরকারগুলি প্রত্যেক সময়। ওকে, কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন বা আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আসলে আমাদের আজকের এজেন্ডা ছিল কেন ফি বৃদ্ধি, আর এই ফি বৃদ্ধি কি হতে পারে। এখন সেই জায়গাতে আপনারা যেমন ডেপুটেশন দিয়েছেন, স্মারকলিপি জমা করেছেন পর্ষদে বা দপ্তরে, এখন ছাত্র সংগঠনগুলো দাবি করেছে যে এই ফি বৃদ্ধির ফলে দরিদ্র শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ চালু করেছে। পাশাপাশি জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য রয়েছে বিশেষ বিশেষ কিছু সুবিধা। তাহলে প্রশ্ন থেকে যায় যে আন্দোলনের পেছনে কি সত্যি মানে শিক্ষার চিন্তা রয়েছে, নাকি নিছক এগুলি রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা হচ্ছে? না না না, এটা আমাদের তো, আমরা যে সেভ এডুকেশন কমিটি, এটা আমরা রাজনৈতিক মাইলেজ নিয়ে আমরা কি করব? হ্যাঁ, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি হতো তাহলে ঠিক আছে, বলে রাজনৈতিক মাইলেজ দিতে পারে। আজকে ধরুন, এই যে আজকে আমি কথাটা বলছি, কারণ এবিভিপি আমাদের যে রুলিং সরকার আছে তার ছাত্র সংগঠন, তো এরা তো ধমক দিলে এটা বন্ধ করে দিতে পারে। এরা বললে তোমরা এটা আপনাদের শিক্ষামন্ত্রীকে বললেই হয় যে তুমি এই ফি বৃদ্ধি করাবে না। এবিভিপি কিন্তু প্রতিবাদ করেছে, এবিভিপি স্মারকলিপি জমা করেছে। প্রতিবাদ করেছে, করার তো দরকার নেই। আপনি এটাকে সাধারণভাবে দেখুন না, দরকার নেই তো। ওরা তো বললেই সারে, কারণ এরা ক্ষমতায় আছে, তাদের ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রীকে বললে হয় আপনি এটা কি করেছেন, আপনি এটা বন্ধ করুন, হয়ে যায়, ম্যাটার ইজ ওভার। কিন্তু এটা তারা স্মারকলিপি দিল কেন? কারণ এটা একটা দেখানো। আচ্ছা, এটা একটা দেখানো। কারণ সত্যিকারের অর্থে শুনেন, আপনি বলছেন যে বিভিন্ন স্কিম, ওয়েলফেয়ার স্কিম আছে। আমি ভারতবর্ষে ওয়েলফেয়ার স্কিম নাই আমি সে কথা বলছি না, বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম আছে। যেমন স্কলারশিপ আছে। স্কলারশিপ এখন পায় কে কি পায় জানি না, তবে আমরা এলআইজিস পাইতাম, মেরিট স্কলারশিপ পাইতাম আমরা যখন কলেজে পড়াশোনা করছি। আমরা 1 পয়সা ফি লাগছে না স্কুল কলেজে। আমরা যখন এখন এই যে কিষাণ উদয় প্রকল্প, পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম, ত্রিপুরা মুখ্যমন্ত্রী সাত প্রকল্প, এই ধরনের তো অনেকগুলো স্কিম তো চলছে ছাত্রছাত্রীদের জন্য। তারপরে ভালো ফলাফল করলে প্রধানমন্ত্রীর নামে আছে, কিন্তু আগে এটি কোনো নামে ছিল না, আগে এগুলি আছে। স্কলারশিপ তো আছে তো। হ্যাঁ, স্কলারশিপ আর একটা আপনি স্কলারশিপ মানে বলছি, স্কলারশিপ তখন একটা সাপোর্ট দেওয়ার জন্য স্কলারশিপ গুলো তো আছে। যেমন ডাক্তারি বা মেডিকেলে যারা গভর্নমেন্ট কোটাতে পাইবো, বা এনআইটি বা আইআইটিতে যারা গভর্নমেন্ট, এরা তো স্কলারশিপ পাবেই, এরা তো কোনো মানে এরা লেজিটিমেট রাইট। আর যে এলআইজি স্কলারশিপ তো নাই এখন, এলআইজি স্টাইপেন্ড তো এখন নাই। এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে এসসি এসটির জন্য বোধহয় আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে। কিন্তু জেনারেল যে এলআইজি স্কলারশিপ, লোয়ার ইনকাম গ্রুপের জন্য স্কলারশিপ, এটা তো এখন নাই।
বুঝেছেন? কারণ থাকবে কি করে, আপনার এডুকেশনের যে বাজেট তো কমিয়ে দিচ্ছে না, আপনার ওয়েলফেয়ার যে মোড, ওয়েলফেয়ার মোডটা তো নেই না। আর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা সংকোচন, মেইন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা সংকোচন। ওকে ভূমিবাবু, আপনারা তো সেফ এডুকেশন, আপনারা এডুকেশনকে বাঁচানোর জন্য আপনারা যুদ্ধ করছেন বা আপনারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, সবকিছুই করছেন আপনারা, আপনাদের বিভিন্ন কর্মসূচি একে ঘিরেই। এখন শিক্ষকের ঘাটতি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, পরিকাঠামোর সমস্যা, অনিয়মিত ক্লাস, এমন কিছু সমস্যার অভিযোগ তো আমরা প্রায় শুনি, আপনাদের মুখেও শুনি, বিভিন্ন ছাত্র সংগঠন এইসব দাবিগুলো করে, শিক্ষা মহল থেকেও শুনি, অভিভাবক মহল থেকেও শুনি। তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে আপনাদের সংগঠনের পর্যবেক্ষণ ঠিক কি, মানে কোথায় কোথায় কি কি সমস্যা বা দুর্বলতা আছে বলে আপনারা মনে করেন, এবং এগুলোকে মানে ঠিক করার জন্য আপনাদের কি ধরনের প্রস্তাব রয়েছে? আমাদের প্রস্তাব, আমি তো এটা তো আপনি যে প্রশ্নটা করেছেন না, এটা আমাদের যে 2020 আমি বলছি 2020 যে নয়া কেন্দ্রীয় সরকারের যে নয়া জাতীয় শিক্ষানীতি এনেছিল, বিদ্যাসাগরের 29শে জুলাই বিদ্যাসাগরের মৃত্যু দিবসে, তখন করোনা হতে বিমারি চলছে। এই 2020 যে জাতীয় শিক্ষানীতির যে খসড়া, এটা আমরা একটা বিকল্প শিক্ষানীতি তৈরি করেছি। আচ্ছা, হ্যাঁ, বিকল্প এই যে জনগণের শিক্ষানীতি হিসেবে, মানে অল্টারনেটিভ, হ্যাঁ, শিক্ষানীতি আমরা তৈরি করেছি। এখন এটার মধ্যে আমরা কি কি চাইছি, আমরা সব আছে। এই যে বইটা দেখছেন, এটার মধ্যে সব আছে। এখন তো আমি এটার এক্সক্লুসিভলি আমি ডেসক্রাইব করতে পারবো না। এটার মধ্যে আমাদের দাবি, আমরা কি চাই, সব আছে। এটা আমরা, এটা কি শুধু ত্রিপুরা ভিত্তিক নাকি মানে জাতীয় ভিত্তিক? সারা ভারতবর্ষে। আচ্ছা, হ্যাঁ, এখন এটা আমরা পিপলস পার্লামেন্ট বেঙ্গালুরু হবে জানুয়ারি মাসে। হ্যাঁ, এই পার্লামেন্টে এটা অ্যাপ্রুভ হয়েছে, আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের সরকারের কাছে আমরা এটা দেব, দাবি জানাবো যাতে এই শিক্ষানীতি তারা গ্রহণ করে। ওকে, আপনি গোটা বইটা তো এই মুহূর্তে আমরা এখানে আলোচনা করা বা পর্যালোচনা করা সম্ভব নয়, তবে আপনি যে বললেন বিশেষ যে পয়েন্টগুলো, মানে কোন কোন জায়গায় আপনারা আলোকপাত করেছেন, মানে আমরা আলোকপাত করেছি, মানে যেগুলো আমাদের ত্রিপুরার পার্সপেক্টিভে হয়তো এই মুহূর্তে খুব বেশি তাৎপর্যপূর্ণ হবে। এখন আমরা বলছি, আমরা দাবি করেছি, তুমি যথেষ্ট পরিমাণ শিক্ষক এবং অধ্যাপক নিয়োগ করো, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করো, বিষয়ভিত্তিক অধ্যাপক নিয়োগ করো, মানে শিক্ষক নিয়োগটাকে আপনারা গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, এবং তুমি শিক্ষা খাতে ব্যয় বাড়াও। আচ্ছা, শিক্ষা খাতে বাজেট বাড়ানোর কথা, বাজেট বাড়াও। হ্যাঁ, আর যারা প্রান্তিক চাষি, গরিব মেহনতি মানুষ, তাদেরকে বুস্ট আপ করো, ইকোনমিক্যালি বুস্ট আপ করো, যাতে তারা স্কুলমুখী হয়। আচ্ছা, মানে তাদের কি ফ্যামিলিকে বুস্ট আপ করার কথা বলছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, নাকি মানে শিক্ষা খাতে কোনো ধরনের সাবসিডির কথা বলছেন? শিক্ষা খাতে তাদেরকে সাপোর্ট করো। আচ্ছা, স্কলারশিপ দাও বা বুক গ্রেন্ট দাও, বই দাও, ফ্রি বই দাও, এগুলি আমরা দাবি রেখেছি। ওকে, আপনাদের সংগঠন কি মানে সরকারি স্কুলগুলোর মান উন্নয়নের জন্য কোনো পরামর্শ বা সুপারিশ করেছেন ইতিমধ্যে? এর মধ্যে কি দপ্তরকে কোনো এই ধরনের কোনো? না, অ্যাকচুয়ালি আমরা সুপারিশ করি নাই, তবে মানে আলটিমেটলি মানে অল ইন্ডিয়া লেভেলে আমাদের সুপারিশটা এটাতে আছে, সমস্ত কিছু আছে, ইন ডিটেইলস আপনাকে বইটা দিয়ে যাব। একদম, অবশ্যই আমরা সেটা জানার চেষ্টা করব। আপনাদের এই যে প্যারালাল, আপনারা যেটা বলছেন যে একটা অল্টারনেটিভ এনইপি 2020 আপনারা মানছেন না, এটা নাম হচ্ছে পিইপি, পিপলস এডুকেশন পলিসি, পিইপি। ওকে, এখন ত্রিপুরার বেশিরভাগ সরকারি স্কুলে, বিশেষ করে প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে ছাত্ররা সঠিক শিক্ষা পায় না বলে অভিযোগ আজকের নতুন কোনো বিষয় নয়। ভূমিবাবু, আপনি কি এটিকে শুধুই আজকের প্রশাসনিক ব্যর্থতা বলবেন, নাকি শিক্ষাঙ্গনে রাজনীতির প্রবেশ ঘটিয়ে বহু আগেই শিক্ষা সংস্কৃতিকে বরবাদ করা হয়েছে বলে যে অভিযোগ আনা হয়, সেটাকে আপনি ঠিক মনে করেন? না, শিক্ষাঙ্গনে দেখুন, আমরা সমাজের প্রতিটি মানুষ, ছাত্র থেকে শুরু করে মানে প্রত্যেকেই আমরা
ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি রাজনীতির সাথে জড়িত। আমরা কিন্তু কেউ রাজনীতির প্রভাব মুক্ত নই। হ্যাঁ, ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবে, একদম ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবে, এটাই নিয়ম। এবং ছাত্ররা দেশ গড়ার কাজে এগিয়ে আসবে, এটাই নিয়ম। ছাত্ররাই পারবে। এই যে বিবেকানন্দ একটা কথা বলেছিল, বাসি ফুল দিয়ে মায়ের পূজা হয় না। মায়ের পূজা করতে গেলে তরতাজা ফুল লাগে, গাছের থেকে তরতাজা পাড়া ফুল লাগে। এটার অর্থটা কি? অর্থ হচ্ছে স্টুডেন্টরা দেশ গড়ার কাজে এগিয়ে আসবে, রক্ত দেবে, এটাই কথা। তাইলে আজকে স্কুল কলেজগুলিতে তো এই যে ধরেন ইউনিয়ন নির্বাচন, এটা তো আজকে যে এস্টাবলিশড পার্টিগুলি তো এগুলি নিয়ে নোংরামি করছে। ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্টটা তো নাই আজকে। স্কুল কোন, কলেজ কোন, ইউনিভার্সিটি কোন, এভরিহোয়ার হোয়ারএভার ইউ গো, আপনি কোনোখানেই ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট পাবেন না স্কুল কলেজগুলিতে। তাহলে এটা নষ্ট করছে কারা? আমরা তো চাই, আমরা কিন্তু চাই ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট বজায় রেখে ছাত্র সংসদ নির্বাচন হোক, প্রতিনিধিত্ব করুক, এতে স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিসিপ্লিন আইব। আচ্ছা, ডিসিপ্লিন আইব। এটা হচ্ছে যদি সুস্থ রাজনীতির ভিত্তিতে হয়। তা আমরা এটা চাইছি। তো এখন আপনি যেটা বলছেন যে রাজনীতি জন্য পরিবেশ নষ্ট হচ্ছে, শিক্ষাঙ্গনের পরিবেশ, হ্যাঁ, শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট তো হচ্ছে। আজকে কলকাতাতে দেখুন না, এটা হচ্ছে বলতে এই রাজনীতিকে শিক্ষাঙ্গনে প্রবেশ করিয়ে সেটা তো বহু আগে, না এটা রাজনীতি না, বহু আগে থেকেই মানে এই পরিবেশটাকে নষ্ট করা, শিক্ষার যে একটা পরিবেশ শিক্ষাঙ্গনে। না 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 না, এখানে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। কেননা আজকে দেখুন, এটা কি অধিকার লড়াই বলবেন আপনি? অবশ্যই। আজকে দেখুন, শুনুন, নেতাজি সুভাষ বসু যখন কটকের রেভেনশা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করে, ওইখানে সে অরন্ধন করে ক্ষুদিরামের শহীদ দিবস পালন করছে, এটাও কিন্তু রাজনীতি। ক্ষুদিরামের শহীদ দিবস পালন করেছে নেতাজি সুভাষ বসু, এটাও কিন্তু রাজনীতি। কি উদ্দেশ্যে করেছিল? এই উদ্দেশ্য আর এখনকার যে স্কুল কলেজগুলিতে যে রাজনীতি চলছে, এটা কি এক নাকি? আমার বলুন না। তখন তো পরাধীন ভারত, তখন পরাধীন ভারতে দেশ স্বাধীন করার জন্য যে রাজনীতি, এটা হচ্ছে ক্ষমতার লড়াই। এটা ক্ষমতার লড়াই। এটা কিন্তু কোনো ধরেন কল্যাণকর পরিবেশ তৈরি করা, স্টুডেন্ট কল্যাণের জন্য লড়াই না। এটা ছাত্রদের স্বার্থ আদায়ের জন্য লড়াই না। এটা হচ্ছে ক্ষমতার লড়াই। এই যে বিভিন্ন কলেজগুলি, ইউনিভার্সিটিগুলি দেখেন আপনি, এটি তো হচ্ছে। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে ভৌমিকবাবু। এখন অনুষ্ঠানের শেষ দিকে ত্রিপুরার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে আপনার বা আপনার সংগঠনের কি বার্তা থাকবে এই পরিস্থিতিতে? আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আমি তো এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, আমার অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি যেহেতু সারা বছর ব্যাপী এবং সারা ভারতবর্ষে জনগণের শিক্ষার জন্য লড়াই করছে, আমি আমার ত্রিপুরা রাজ্যের ছাত্র ভাই ও বোনেরা এবং অভিভাবকদের কাছে আহ্বান রাখছি, তারা যেন এই ফি বৃদ্ধির বিরুদ্ধে অন্তত মাঠে নামে। ওকে, আর দপ্তরের কাছে তো আপনারা স্মারকলিপি জমা করেছেন, আর এই মুহূর্তে স্টুডিও থেকে কোনো বার্তা থাকবে আপনাদের দপ্তরের জন্য? বললাম তো, এই যে ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং তাদের অভিভাবকরা যাতে এই অন্যায় ফি বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করে মাঠে ময়দানে নামে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভৌমিকবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি আসলে মৌলিক অধিকার। রাজ্যের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা আজ গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা সমস্যা, শিক্ষক সংকট, পরিকাঠামোর অভাব, ফি বৃদ্ধি ইত্যাদি, এবং অন্যদিকে আবার রয়েছে যে নবজাগরণের সম্ভাবনা, প্রযুক্তির ছোঁয়া, নীতি সংস্কার, যুবশক্তির স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে জাগরণ। তাই প্রশ্ন নয়, উত্তর খুঁজে নেওয়ার সময় এখন। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও কিন্তু সীমাহীন রয়েছে। সেই সম্ভাবনাগুলোকে আগামী দিনে কতটা কাজে লাগানো হয় তা সময় বলবে।
সেদিকে নজর রেখেছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।